আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইটি কিন্তু অন্যান্য বইয়ের থেকে একটু স্পেশাল, কেননা এখানে দেখো ফার্স্টেই লেখা আছে যে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে কি শিক্ষকও তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ। অর্থাৎ আমাদের কেমিস্ট্রি বইয়ের যতগুলো পার্ট রয়েছে, সিকিউ বলো, এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, সাজেশন বলো, বইয়ের বেসিকের কথা বলো, সকল অংশেই কিন্তু আমরা কিউআর কোড দিয়ে দিয়েছি তোমাদের জন্য। এবং প্রত্যেকটা পার্টেরই যত রকম সমস্যা আছে সেই সবগুলো সমস্যা আমরা ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যখনই সমস্যায় পড়বে তখনই কিউআর কোড স্ক্যান করে জাস্ট ভিডিওটা দেখে নিলেই তোমাদের ওই অংশে যত রকম জিজ্ঞাসা, যত রকম প্রশ্ন, যত রকম ইনকোয়ারি থাকবে সকল কিছু কিন্তু সমাধান হয়ে যাবে। তো এই একটা বড় একটা সুযোগ যেটা তোমাদের জন্য টেকনিক ইজি এডুকেশন থেকে দেওয়া হচ্ছে। আমি আশা করব আমার যারা শিক্ষার্থী রয়েছে, যারা দুর্বল আছো কেমিস্ট্রিতে, তারা অবশ্যই সেই সুযোগটি লুফে নিবে। তো আর কথা বাড়াবো না, চলো এবার আমরা আমাদের বইয়ের যেই আলোচনা আছে আমরা আমাদের সেই বইয়ের আলোচনায় ফিরি। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 7 থেকে। চ্যাপ্টার 7 থেকে আজকে আমরা কথা বলবো, চ্যাপ্টার 7 থেকে আমরা আলোচনা করব। সো চ্যাপ্টার 7 এর টপিক 2 শুরু হবে, যার শিরোনাম হচ্ছে রেডক্স ও নন রেডক্স বিক্রিয়া। অর্থাৎ রেডক্স ও নন রেডক্স বিক্রিয়া এই টপিকের উপর বিগত বছরগুলোতে যত রকম বোর্ড প্রশ্ন এসেছে আমরা ফার্স্ট অফ অল সেগুলোকে সব এক জায়গাতে জড়ো করেছি বা এক জায়গাতে মার্চ করেছি। এখন আমি জাস্ট এই কাজটা করব, তোমাদেরকে সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ এই অ্যান্সারগুলো আমরা কেন নিব আর এই অ্যান্সারগুলো আমরা কেন নিব না। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো আমাদের সপ্তম অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং বিভিন্ন বিক্রিয়ার ক্লাসিফিকেশন নিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আমাদের সর্বপ্রথম সেই ক্লাসিফিকেশনটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে কোন কোন বিক্রিয়াকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো এবং কোন কোন বিক্রিয়াকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো না। এবং জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। আমরা জানি সংযোজন, সংশ্লেষণ, দহন, প্রতিস্থাপন, এই যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলোকে আবার জারণ বিজারণের মধ্যেও আমরা ক্লাসিফাইড করতে পারি। তো এই সকল বিষয় সম্পর্কে আমাদেরকে পূর্ণ একদম ক্লিয়ার কনসেপ্ট থাকা প্রয়োজন আমাদের এমসিকিউ পারতে হলে। তো চলো আমরা দেখি আমাদের এখান থেকে এমসিকিউগুলো কিভাবে এসেছে, বিগত বছরগুলোতে এমসিকিউগুলো কিভাবে এসেছে। তো দেখো আমরা শুরু করতেছি চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন থেকে, আমরা এখান থেকে স্টার্ট করব। তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা ফাইন, দেখো কি বলতেছে যে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হবে এটা জেনে আমরা বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করতে পারি। তো সহজ অ্যান্সার, কয় ভাগে ভাগ করা যেতে পারে বলো তো? 2 ভাগে ভাগ করা যেতে পারে। কোন 2 ভাগ? একটা হচ্ছে আমরা এটাকে নীল কালারটা নিলাম। আচ্ছা, কয় ভাগে ভাগ করা যেতে পারে? 2 ভাগে ভাগ করা যেতে পারে। আচ্ছা, তো প্রথমটা আশা করেছি তোমরা মনে হয় বুঝতে পেরেছো যে 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে কি নন রেডক্স, মানে এক জায়গাতে ইলেকট্রন আদান প্রদান হবে আর এক জায়গাতে ইলেকট্রন আদান প্রদান হবে না, এরকম ভাবে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে নিচের কোনটিতে জারণ বিজারণ ঘটে। এখানে তোমাকে 4টা বিক্রিয়া বলেছে যে এইটার কোনটাতে তোমার জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। তো এর আগে দেখো আমরা কিন্তু আমাদের বইয়ের একটা পার্ট নিয়ে আলোচনা করেছিলাম যে বেশ কিছু বিক্রিয়া আছে যেখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, সেগুলো হচ্ছে। সো আমাদের বইয়ের এই যে তথ্যগুলো আছে আমাদেরকে অবশ্যই সেই তথ্যগুলো মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। সো বইয়ের এই যে তথ্যগুলো আছে দেখো, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, এই যে বিক্রিয়ার ক্লাসিফিকেশনগুলো এখানে আলোচনা করা হলো, এই সকল যেই পার্ট, এই সকল পার্টে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হবে, ইলেকট্রন আদান প্রদান হবে। ওকে ফাইন। তো দেন দেখো তাহলে এখানে কি করা যেতে পারে। সেকেন্ড কোশ্চেন, নিচের কোনটিতে জারণ বিজারণ ঘটে। সো আমাদের একটা পার্ট ছিল দহন বিক্রিয়া। সো দহন বিক্রিয়া কি হবে? দহন বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটবে। সো এখান থেকে সঠিক অ্যান্সার হচ্ছে ক। এরপরটা কোনটিতে জারণ বিজারণ ঘটে। দেখো সেম টাইপের কোশ্চেন, প্রতিস্থাপন। আমরা যেই পার্টগুলো শিখেছিলাম যে দহন, প্রতিস্থাপন, সংযোজন, বিয়োজন। আচ্ছা, কোনটি রেডক্স বিক্রিয়া। সো জারণ বিজারণ বিক্রিয়াকে অন্য ভাষায় কি নামে ডাকা যায়? রেডক্স নামে ডাকা যায়। সো এখানে কোনটি রেডক্স বিক্রিয়া? দহন বিক্রিয়া। সো এই যে নামগুলো এখানে আমাদেরকে বলেছে, এই নামগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে ভালো করে পড়তে হবে। এই যে নামগুলো, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। সো এই বিক্রিয়াগুলোকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো? রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা ফাইন। সো আশা করতেছি তোমরা এই পার্টগুলো তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আমাদের লাস্ট পার্টটা ছিল দহন বিক্রিয়া। সো এই যে আমাদের লাস্ট পার্টে আমরা থাকবো কোন বিক্রিয়া নামে? দহন বিক্রিয়া নামে। সো দহন বিক্রিয়া,
তারপরটা ছিল কি, তারপরটা ছিল হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরটা কি ছিল, তারপরটা ছিল দহন বিক্রিয়া, আর উপরেটা কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। সো এই পৃষ্ঠায় আমাদের এইগুলাই। চলো আমরা নেক্সট পেজে যাব। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে কোনটি নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ আমরা একটু আগে রেডক্সের ক্লাসিফিকেশন জেনেছি। সো এখন এর মধ্যে কোন অপশনটা যেটা রেডক্সের মধ্যে নাই। সো দেখো এখানে বলতেছে ক নাম্বারটা পানি যোজন বিক্রিয়া, বাট বাকি 3টা অপশন ফলো করো, দহন ছিল, প্রতিস্থাপন ছিল, সংযোজন ছিল, যারা কিনা আমার কি বিক্রিয়া হচ্ছিল, রেডক্স বিক্রিয়া হচ্ছিল। কোনটি নন রেডক্স বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, এটা এখান থেকে প্রশমন বিক্রিয়া, কারণ দহন, প্রতিস্থাপন আর বিয়োজন সবগুলোই কিন্তু আমাদের রেডক্স পার্টের মধ্যে ছিল। ওকে ফাইন, যাচ্ছি 41 41 নাম্বার কোশ্চেনে। দেখো কি বলতেছে, যে কোনটি নন রেডক্স বিক্রিয়া। এখানে আমাদেরকে অ্যান্সার হিসেবে বলতেছে ঘ নাম্বারটা, যে হ্যাঁ ঘ নাম্বারটা আমাদের নন রেডক্স বিক্রিয়া হবে। বাট তুমি কিভাবে বিক্রিয়া দেখে বুঝবে, তুমি কিভাবে বিক্রিয়া দেখে বুঝবে যে এটা তোমার নন রেডক্স বিক্রিয়া। ফাইন, সো এখানে অনেকভাবেই এটার ব্যাখ্যা করা যায়। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে নন রেডক্স বিক্রিয়া আসলে কারা কারা। সো আমি একটু বলে দিই, দেখো একটা হচ্ছে একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া, পানি যোজন, পানি বিশ্লেষণ। সো এই যে 4টা টাইপের কথা বললাম, অধক্ষেপণ, প্রশমন, পানি যোজন, পানি বিশ্লেষণ, এই 4 টাইপের বিক্রিয়াকে আমরা নন রেডক্স বিক্রিয়ার মধ্যে ধরি। তো প্রথম কথা হচ্ছে আমার এখানে কোন বিক্রিয়াটা সেই ক্যাটাগরির মধ্যে যাচ্ছে। ওকে, সো দেখো এটা কি বলতো, প্রতিস্থাপন বিক্রিয়া। সেকেন্ড বিক্রিয়াটা কি, সংযোজন বিক্রিয়া। 3 নাম্বার বিক্রিয়াটাও কি, সংযোজন বিক্রিয়া। এবং এটা সবাই কিন্তু প্রত্যেকটা বিক্রিয়ার শর্ত ফিল আপ করতেছে। সংযোজন বিক্রিয়ার শর্তটা কি ছিল, যে 2টা বস্তু একত্রিত হয়, উৎপাদে জাস্ট একটা বস্তুই হবে, এটাই তো ছিল সংযোজন বিক্রিয়ার শর্ত। বাট 4 নাম্বার বিক্রিয়া কোনো শর্ত সে ফিল আপ করছে না। সে কিসের শর্ত ফিল আপ করতেছে, সে অধক্ষেপণ বিক্রিয়া, 4 নাম্বার বিক্রিয়াটা অধক্ষেপণ বিক্রিয়া শর্ত ফিল আপ করতেছে। তাহলে একে আমরা কি বিক্রিয়া বলতে পারবো, অধক্ষেপণ বিক্রিয়া বলতে পারবো, আবার একই সাথে আমরা নন রেডক্স বিক্রিয়া বলতে পারবো। সো চলো আমরা এটা একটা এক্সাম্পল দেখে ফেলি, যে এক্সামে আসলে সহজে বোঝা যায় কিভাবে। তো আমাদের অপশনটা ছিল কি, সোডিয়াম ক্লোরাইড, সিলভার নাইট্রেট, সিলভার ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট। তুমি এই যে জারণ মানের দিকে একটু তাকাও, দেখো তো জারণ মানগুলো কিভাবে আছে, সোডিয়াম, ক্লোরিন, সিলভার নাইট্রেট, সিলভার ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট। জারণ মানের মধ্যে কোনো পরিবর্তন ঘটছে কিনা বিক্রিয়ক এবং উৎপাদে, অবশ্যই না। এখানে সোডিয়াম প্লাস, এখানেও সোডিয়াম প্লাস, এখানে Cl মাইনাস, এখানেও Cl মাইনাস, এখানে সিলভার প্লাস, এখানেও সিলভার প্লাস, নাইট্রেট মাইনাস, নাইট্রেট মাইনাস। সো বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানের কোনো রূপ পরিবর্তন ঘটে নাই। অতএব এই বিক্রিয়াটিকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো, এই বিক্রিয়াটিকে আমরা বলতে পারবো আমাদের নন রেডক্স বিক্রিয়া। ব্যাস, কাহিনী শেষ। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। সো এটার ঘ নাম্বার অ্যান্সার হবে, এটা আমি অলরেডি তোমাদেরকে আগেই বলে দিলাম। সো চলো আমি এবার পরবর্তী অংশে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলতেছে, 42 নাম্বার কোশ্চেন কি বলতেছে, আমি কোশ্চেনটা রাখি, যে নিচের কোনটি নন রেডক্স বিক্রিয়া, নিচের কোনটি নন রেডক্স বিক্রিয়া। সো এক্সামে কিভাবে শর্টকাটে কাজটা করবে সেটা একটু বলে দেই। এক্সামে তো আমরা জানি যে প্রতিস্থাপন, সংযোজন, বিয়োজন, দহন এরা রেডক্সের মধ্যে পড়বে। আমরা জাস্ট এদেরকে ক্যান্সেল আউট করব, আমরা জাস্ট এদেরকে কি করব, ক্যান্সেল আউট করব। সো ফার্স্ট অফ অল এটা কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এটাও কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে গিয়ে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকতেছে কে, বাকি থাকতেছে ক নাম্বারটা, যেটা কিনা আবার কি বিক্রিয়া, এটা কিন্তু আবার প্রশমন বিক্রিয়া। সো আমরা জানি প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া হতে পারে। তো এই জন্য এটা কি বিক্রিয়া হতে পারে, এটা হতে পারে প্রশমন বিক্রিয়া। সো 42 নাম্বার প্রশ্নের অ্যান্সার সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যাচ্ছি 43-তে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন বিক্রিয়াটি কোন ধরনের। আচ্ছা, বিক্রিয়াটি হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়াটি কোন ধরনের, বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে ফাইন, সো এবার সেটাকে কেন আমি প্রতিস্থাপন বিক্রিয়া বলবো, এই বিক্রিয়াটিকে কেন আমি প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। সো এখানে ফলো করো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। প্রতিস্থাপন বিক্রিয়া কি হয়, একটি বেশি সক্রিয় ধাতু অপর একটি কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপন করে কোন একটা যৌগ থেকে বা যৌগমূলক থেকে। আচ্ছা, তো এই জায়গাতে একটু ফলো করো, সালফিউরিক অ্যাসিডের যে সালফেট মূলক, এই সালফেট মূলকের সাথে কে যুক্ত আছে, হাইড্রোজেন। জিঙ্ক গিয়ে হাইড্রোজেনকে সরাই দিল, জিঙ্ক গিয়ে হাইড্রোজেনকে সরাই দিল, ফলে হয়ে গেল জিঙ্ক সালফেট। মানে এই সালফেট মূলকটা কিন্তু এখন আর হাইড্রোজেনের সাথে নেই, আছে জিঙ্কের সাথে, হয়ে গেল জিঙ্ক সালফেট। আর হাইড্রোজেন এখান থেকে প্রতিস্থাপিত হয়েছে, কার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, জিঙ্ক দ্বারা। হাইড্রোজেন জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। সো টোটালি সামারিটা কি দাঁড়াচ্ছে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। আচ্ছা ফাইন, স্যার এই আশা করতেছি তোমরা এই পার্টটুকু বুঝতে পেরেছো। সো আমাদের 43 হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যাচ্ছি পরবর্তী অংশে, দেখো 44-এ যাচ্ছি। 44 কি বলতেছে, H2S প্লাস Cl2 S প্লাস HCl বিক্রিয়াটি কোন ধরনের, বিক্রিয়াটি কোন ধরনের।
ওকে ফাইন, তাহলে এখানে দেখো এখানে কিন্তু রেডক্স অপশন রেখেছে, প্রশমন রেখেছে, আর্দ্র বিশ্লেষণ রেখেছে, বিয়োজন রেখেছে। সো আমরা এখান থেকে এটাকে অ্যান্সার হিসেবে কি বলতেছি যে এইটি হচ্ছে কি রেডক্স বিক্রিয়া। এখন কেন এটাকে রেডক্স বলবো যাব আমরা সেই প্রমাণে। দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছি, কেন আমরা রেডক্স বলবো। ওকে ফাইন, সো বিক্রিয়াটা দেখো H2S + Cl2 = S + 2HCl। তো এখানে খেয়াল করো আমরা যদি জারণ মান ভাগ করি, সালফার হচ্ছে 2 - হাইড্রোজেন হচ্ছে প্লাস, Cl হচ্ছে 0, এখানে সালফার হচ্ছে 0, HCl এর H হচ্ছে প্লাস, Cl হচ্ছে মাইনাস। তো এবার একটু ফলো করো, সালফারের জারণ মান পরিবর্তন ঘটেছে, বিক্রিয়া ছিল 2 - উৎপাদ হচ্ছে 0, ক্লোরিনের জারণ মান বিক্রিয়া ছিল 0, উৎপাদ হচ্ছে Cl-। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের জারণ মানের পরিবর্তন ঘটে কোন বিক্রিয়ায় বলতো? রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলতে পারবো? তাহলে আমরা এই বিক্রিয়াটাকে বলতে পারবো একটি রেডক্স বিক্রিয়া। সো এই বিক্রিয়াটি কোন বিক্রিয়া হবে? রেডক্স বিক্রিয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে, ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রিক অ্যাসিড = ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন। এই বিক্রিয়াটি কোন রকমের বিক্রিয়া? এরাও এটাকে রেডক্স বিক্রিয়া বলতে যাচ্ছে। সো এটা একটা রেডক্স বিক্রিয়া হবে। এবারে চলো আমরা তার প্রমাণটা একটু দেখে নিই যে কেন এটাকে আমরা রেডক্স বিক্রিয়া বলবো। দেখো, ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রিক অ্যাসিড = ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন। এখানে ফলো করো যে ম্যাগনেসিয়াম যেহেতু মুক্ত মৌলের মতো আছে বা মুক্ত অবস্থা আছে, জারণ মান 0, নাইট্রিক অ্যাসিডের H হচ্ছে প্লাস আর নাইট্রেট মূলক হচ্ছে মাইনাস, ম্যাগনেসিয়াম নাইট্রেটের ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, নাইট্রেট হচ্ছে মাইনাস, আর হাইড্রোজেনের H2 মুক্ত অবস্থায় আছে, জারণ মান 0। সো আমরা কম্পেয়ার করব, বিক্রিয়কে হাইড্রোজেন হচ্ছে প্লাস, উৎপাদে হাইড্রোজেন হচ্ছে 0, আর বিক্রিয়কে ম্যাগনেসিয়াম হচ্ছে 0, উৎপাদে ম্যাগনেসিয়াম হচ্ছে কি 2+। সো এই যে দেখো এই যে ব্যাপারগুলো এখানে কাজ করতেছে, বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানের কোনো পরিবর্তন ঘটছে না, বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানের কোনো পরিবর্তন ঘটছে না। সো বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানের পরিবর্তন ঘটতেছে। সো এই জন্য এটাকে আমরা কি বলবো? এই জন্য এটাকে আমরা বলবো রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া, রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। ফাইন, সো চলো যাচ্ছি আমরা নেক্সট পার্টে। তাহলে এটা কোন বিক্রিয়া হবে? এটা হবে আমাদের রেডক্স বিক্রিয়া, এটা হবে আমাদের রেডক্স বিক্রিয়া। আমরা যাচ্ছি পরবর্তী অংশে। দেখো এখানে এই বিক্রিয়াটা ফলো করো, ম্যাগনেসিয়াম নাইট্রেট কে তাপ দেওয়ার ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড, পানি আর 2 মোল X প্লাস হাফ অণু অক্সিজেন তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটি কোন ধরনের? দেখো এই বিক্রিয়াটি হচ্ছে আমাদের কি বিক্রিয়া বলতো? বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়ার শর্ত কি? বিয়োজন বিক্রিয়ার শর্ত হচ্ছে যে বিক্রিয়কে একটা বস্তু থাকবে, সেই একটা বস্তুকে ভেঙে আমরা অসংখ্য বস্তু তৈরি করতে পারবো। একটা বস্তু থাকবে, সেই একটা বস্তুকে ভেঙে আমরা অসংখ্য বস্তু যেই বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারবো সেই বিক্রিয়াকে বলা হবে বিয়োজন বিক্রিয়া। সো এখানে দেখো বিক্রিয়াকে আছে শুধুমাত্র ম্যাগনেসিয়াম নাইট্রেট, এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে ভেঙে আমরা পাচ্ছি কি ম্যাগনেসিয়াম অক্সাইড, আর কি পাবো নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর হচ্ছে পাবো হাফ অণু অক্সিজেন। সো এটাকে আমরা বিয়োজন বিক্রিয়া বলতে পারবো। আচ্ছা দেখো যাচ্ছি পরবর্তী অংশে, যে কপার ক্লোরাইড প্লাস ক্লোরিন = কপার ক্লোরাইড। আচ্ছা, সো একটা হচ্ছে কি আছে কিউপ্রিক ক্লোরাইড, একটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। সো এখানে এটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, এটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। ওকে ফাইন, সো ফলো করো এই বিক্রিয়াটি কোন ধরনের? এই বিক্রিয়াটি হচ্ছে আমাদের কি বিক্রিয়া? এই বিক্রিয়াটি হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া হবে এটা আমাদের? এটা হবে আমাদের সংযোজন বিক্রিয়া। এখন কেন এটাকে সংযোজন বিক্রিয়া বলবো? কারণ সংযোজন বিক্রিয়ায় সবসময় কয়টা উৎপাদ হয়? একটা উৎপাদ হয়। বিয়োজন বিক্রিয়ার বিপরীত টার্ম হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার বিক্রিয়কে অনেকগুলো বস্তু থাকলে উৎপাদে মাত্র বস্তু হবে কয়টা? উৎপাদে মাত্র বস্তু হবে একটা। তোমার বিক্রিয়ক যত সংখ্যক চাও দিতে পারো, বাট উৎপাদ একটা হবে। সেই জন্য এই বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো? এই বিক্রিয়াকে আমরা বলতে পারবো সংযোজন বিক্রিয়া। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো আচ্ছা গ নাম্বার কি বলতেছে? গ নাম্বার বলতেছে ফেরিক সালফেট Fe2SO4 3 প্লাস 6 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড = ফেরিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট। আচ্ছা তাহলে এই বিক্রিয়াটিকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো? এই বিক্রিয়াটিকে আমরা অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারবো। কেন? কারণ এই যে এখানে যেই বস্তুটা আছে ফেরিক হাইড্রোক্সাইড FeOH3, এই FeOH3 এর একটা অদক্ষেপ তৈরি হবে, FeOH3 এর অদক্ষেপ তৈরি হবে, ঠিক আছে? তো যার কারণে আমরা এই বিক্রিয়ার ফলে একটি অদক্ষেপ দেখব, এবং অদক্ষেপ যেহেতু এই বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করতে পারতেছি, বিধায় আমরা সমগ্র বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলবো? অদক্ষেপণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলবো? অদক্ষেপণ বিক্রিয়া। ওকে যাচ্ছি 49 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, কোনটি জারণ বিক্রিয়া? সেখানে 4টা অপশন আছে, বলছে এর মধ্যে কে জারণ বিক্রিয়া হবে, কে তোমার জারণ বিক্রিয়া হবে। আচ্ছা জারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন ছাড়া, ইলেকট্রন ছাড়া। সো এখানের অপশনটা হচ্ছে কত? এখানে অপশনের অ্যান্সার হচ্ছে কত? ক নাম্বার, Sn2+ = Sn4+ প্লাস 2 ইলেকট্রন। ওকে ফাইন, সো তোমরা জাস্ট এক্সাম হলে কিভাবে হিসাব করবা? দেখো এক্সাম হলে দেখতেছো
যে 2+ মানে দুইটি ইলেকট্রন কম, ইলেকট্রন গ্রহণ করে, মার্কারি হচ্ছে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। তাহলে তিনটা অপশনই দেখো ইলেকট্রন প্লাস প্লাস প্লাস। তাহলে 1 নম্বর অপশনে এখানে 2 ইলেকট্রন ওই পাশে নিয়ে নিচ্ছে। বাট যদি আমরা এটাকে এভাবে চিন্তা করি, দেখো এভাবে চিন্তা করি, এইটা হচ্ছে আমার অপশন, এটা হচ্ছে আমার অপশন Sn তীর চিহ্ন Sn4+ প্লাস 2 ইলেকট্রন। এখন এই 2 ইলেকট্রনকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে Sn2+ মাইনাস 2 ইলেকট্রন ইজ কি Sn4+। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে হ্যাঁ এর জারণ হচ্ছে। তাহলে আমাদের প্রথম যে অপশনটা, সেই প্রথম অপশনটার কথা আমরা কি করব, চিন্তা করব। প্রথম অপশনটার কথা আমরা কি করব, চিন্তা করব। সো চলো দেখি আমরা প্রথম অপশনটাই, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে, যেখান থেকে আমরা এখান থেকে নিচ্ছি কত অ্যান্সার, ক নাম্বার। অ্যান্সার কত নিচ্ছি, ক নাম্বার। ওকে, সো 49 সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। 50, কোন বিক্রিয়াটিতে ইলেকট্রন স্থানান্তর ঘটে, মানে ইলেকট্রন আদান প্রদান হয়। তো এটারও অ্যান্সার কত হবে বলো তো, এটারও অ্যান্সার হচ্ছে ক নাম্বার। ক্যালসিয়াম প্লাস 2HCl ইজ ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এটা কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া বলতো, প্রতিস্থাপন বিক্রিয়া। কেননা ক্যালসিয়াম গিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতেছে, ফলে হাইড্রোজেন হয়ে যাচ্ছে একা, আর CaCl2 মিলে হয়ে যাচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা ফাইন। সো দেখো এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় এই বিক্রিয়া নামে। এই যে ক্যালসিয়ামের জারণ মান কত, বিক্রিয়কে 0। HCl এর মধ্যে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে প্লাস, Cl এর জারণ মান হচ্ছে মাইনাস। ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যালসিয়াম হচ্ছে 2+ আর Cl হচ্ছে মাইনাস, আর হাইড্রোজেন জারণ মান উৎপাদে 0। এবারে কম্পেয়ার করো, বিক্রিয়কে হাইড্রোজেন জারণ মান হচ্ছে প্লাস আর উৎপাদে জারণ মান কত, 0। বিক্রিয়কে Cl এর জারণ মান হচ্ছে 0 আর ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে 0, উৎপাদে ক্যালসিয়াম কত, 2+। তাহলে জারণ মানের পরিবর্তন ঘটতেছে, বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানের পরিবর্তন ঘটতেছে। তাহলে আমরা এটাকে কি বিক্রিয়া বলতে পারবো, অবশ্যই রেডক্স বিক্রিয়া বলতে পারবো, অবশ্যই রেডক্স বিক্রিয়া বলতে পারবো। সেই জন্য বলতেছে যে কোনটিতে ইলেকট্রন স্থানান্তর ঘটে। এখানে সঠিক অ্যান্সারটা কত হবে, এখানে সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য কি বলেছে, এখানে নিচের কোনটিতে প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ, মানে নিচের কোনটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। সেখানে সঠিক অ্যান্সারটা কত হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। তো আমরা কিন্তু অলরেডি জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের সমন্বয়ে যে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গঠিত হয়, এটার এক্সাম্পল কিন্তু অলরেডি তোমাদেরকে একটু আগে একটি বিক্রিয়াতে দেখিয়েছিলাম। সো আশা করতেছি সেইটুকু এর মধ্যে ভুলে যাওনি তোমরা। তো আমাদের জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা ফাইন, যাচ্ছি আমরা পরবর্তী বিক্রিয়ায়। দেখো পরবর্তী বিক্রিয়া কি বলেছে, যে জারণ সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায় যে বিক্রিয়াতে, জারণ সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায় যে বিক্রিয়াতে, সেই বিক্রিয়াকে বলবো আমরা কি বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। ওকে ফাইন। সো এখানে তো কোন বিক্রিয়াটিতে জারণ সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটি আসলে আমাকে আইডেন্টিফাই করতে হবে। খেয়াল করো, এখানের 1 এবং 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে সঠিক এবং 3 নম্বর বিক্রিয়াটা সঠিক নয়। 1 এবং 2 নম্বরটা হচ্ছে সঠিক, 3 নম্বর বিক্রিয়াটা সঠিক নয়। এখন 3 নম্বর বিক্রিয়াটিতে তাহলে অবশ্যই জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে নাই। 3 নম্বর বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে নাই। সো আমরা এখন ওইটাই প্রমাণ করার চেষ্টা করব যে 3 নম্বর বিক্রিয়াটিতে কিভাবে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে নাই। সো দেখো আমাদের 3 নম্বর বিক্রিয়াটা ছিল কোনটা, আমাদের 3 নম্বর বিক্রিয়া ছিল কপার সালফেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু কি হচ্ছে, অ্যামোনিয়াম সালফেট প্লাস কপার হাইড্রোক্সাইড। তো এই জায়গা এই বিক্রিয়াটিতে দেখো যে কপার সালফেটকে 2 ভাগে ভাগ করলাম, কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস পেলাম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে 2 ভাগে ভাগ করলাম, অ্যামোনিয়াম আর হাইড্রোক্সিল পেলাম। অ্যামোনিয়াম সালফেটকে 2 ভাগে ভাগ করলাম, অ্যামোনিয়াম আর সালফেট মূলক পেলাম। কপার হাইড্রোক্সাইডকে 2 ভাগে ভাগ করলাম, কপার এবং হাইড্রোক্সিল মূলক পেলাম। সো দেখো তো বিক্রিয়ক এবং উৎপাদে কোথাও জারণ মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, কপার 2 প্লাস, কপার 2 প্লাস, সালফেট 2 মাইনাস, সালফেট 2 মাইনাস, অ্যামোনিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাস, হাইড্রোক্সিল মাইনাস, হাইড্রোক্সিল মাইনাস। সো আমার যতগুলো আয়ন ছিল বা যতগুলো যৌগমূলক ছিল, জারণ মানের কোথাও কোনো পরিবর্তন বা চেঞ্জ হয়নি। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে তো অবশ্যই একটি নন রেডক্স বিক্রিয়া বলতে পারবো, যেহেতু জারণ মানের পরিবর্তন এখানে ঘটে নাই। তাহলে তার মানে 3 নম্বর অপশনটি আমরা নিতে পারছি না। এই জন্যই কিন্তু দেখো আমাদের যে অপশন এখানে, সেই অপশনের মধ্যে প্রথম দুইটাকে সঠিক বলতেছি, দ্যাট মিনস ক হচ্ছে সঠিক, 3 নম্বরটা ভুল, যেটা আমরা মাত্র প্রমাণ করলাম। ওকে, সো আশা করতেছি তোমরা এইটুকু বুঝছো। যাচ্ছি পরবর্তী বিক্রিয়া। দেখো কি বলতেছে এখানে, পরবর্তী বিক্রিয়া বলতেছে যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড। এই বিক্রিয়াটা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে? তাহলে এই বিক্রিয়াটা ফার্স্ট অফ অল সংযোজন ক্যাটাগরিতে পড়তেছে। কারণ কি দেখো, দুইটা বস্তু একত্রিত হয়ে নতুন একটা বস্তু তৈরি হয়েছে, সো সংযোজন এটা আমি বলতে পারবো। 2 নম্বর বলতেছে হচ্ছে কি যে দহন। হ্যাঁ, দহন মানে কি, বিক্রিয়কে যদি অক্সিজেন থাকে
এবং যেই যৌগে মানে যেই পরমাণু বিক্রিয়া করতেছে তার অক্সাইড যদি পরিণত হয় সেই বিক্রিয়াকে বলতে পারবো আমরা দহন বিক্রিয়া। সো আমরা এটাকে সংযোজনও বলতে পারবো, দহনও বলতে পারবো। 3 নাম্বারটা হচ্ছে নন রেডক্স, কিন্তু এটা হচ্ছে ভুল, কেননা সংযোজন এবং দহন উভয় ক্যাটাগরি কোন কোন মানে উভয়ই কিসের মধ্যে পড়বে? রেডক্সের মধ্যে পড়বে। উভয় কিসের মধ্যে পড়বে? রেডক্সের মধ্যে পড়বে। সো সংযোজন এবং দহন উভয়কে আমরা রেডক্সের মধ্যে রাখতে পারবো। সো দ্যাটস ওয়াই এখানে সঠিক অ্যান্সারটা কত হচ্ছে 1 এবং 2 নাম্বারটা সঠিক। আমরা এখান থেকে কত নিতে পারবো? ক নাম্বারটা আমরা এখান থেকে অ্যান্সার হিসেবে নিতে পারবো। যাচ্ছি পরবর্তী অংশ। দেখো একই বিক্রিয়া বাট আমাদের বোর্ড আলাদা ছিল বিধায় আমি এই কোশ্চেনটা রেখেছি যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো? এটাকে আমি দহন বলতে পারবো, সংযোজন বলতে পারবো। আগেরটা কিন্তু আমাদের নন রেডক্স ছিল, বাট এবার বলতেছে জারণ বিজারণ। ইয়েস, এটা অবশ্যই রেডক্স বা জারণ বিজারণ হবে। সো 1 2 3 তিনটাই সঠিক। এটার অ্যান্সার চেঞ্জ হয়ে ঘ হয়ে যাচ্ছে। আগেরটা যে অপশনটা আমাদের জন্য ভুল ছিল, দেখো এই যে আগেরটা কিন্তু আমাদেরকে এখানে বলছিল যে নন রেডক্স, বাট এবার এখানে বলতেছে রেডক্স বা জারণ বিজারণ। সেই জন্য আমরা 54 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। 54 এর সঠিক অ্যান্সারটা কত হচ্ছে? ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়ালস টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়ালস টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এই বিক্রিয়াটি মানে কোন কোন বিক্রিয়ার শর্ত সে ফিল আপ করছে? নাম্বার 1, এই বিক্রিয়াটিকে আমি বলতে পারবো ফার্স্ট অফ অল প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, এটা সত্য, প্রতিস্থাপন বিক্রিয়া। 2 নাম্বার, এটাকে বলতে পারবো রেডক্স বিক্রিয়া, কারণ সকল প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া? রেডক্স বিক্রিয়া। সকল প্রতিস্থাপন বিক্রিয়া হবে আমার রেডক্স বিক্রিয়া। সো 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বারটা প্রশমন বিক্রিয়াটাকে বলতে পারবো না। 3 নাম্বার প্রশমন বিক্রিয়াটা হবে না। সো 1 এবং 2 সঠিক, যেটা হচ্ছে আমার ক নাম্বার। 1 এবং 2 সঠিক, যেটা হচ্ছে আমার ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন 56 এ। দেখো কি বলতেছে যে অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু ওয়াই। তাহলে ওয়াইটা কি হচ্ছে? ওয়াই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম অক্সাইড, যার সংকেত হচ্ছে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, এখন এই যে আমরা অ্যালুমিনিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে যে অ্যালুমিনিয়াম অক্সাইড পাচ্ছি, তাহলে এই বিক্রিয়াটা কোন কোন বিক্রিয়ার সাথে মিলে যাবে বা কোন কোন বিক্রিয়ার শর্তকে সে ফিল আপ করবে? আচ্ছা, ফার্স্ট অফ অল সে দহন বিক্রিয়ার শর্তকে ফিল আপ করতেছে, কেননা সেখানে অক্সিজেন আছে। আর 2 নাম্বার, সে সংশ্লেষণ বিক্রিয়ার শর্তকে ফিল আপ করতেছে, এটা সত্য। সংশ্লেষণ বিক্রিয়াটা কি বলতো? আমাদের যে সকল সংযোজন বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ মৌলিক হয় তাদেরকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। সো এখানে একটু ফলো করো, অ্যালুমিনিয়াম কি মৌলিক পদার্থ না? অ্যালুমিনিয়াম কি কারোর সাথে যৌগ আকারে আসে? না। অক্সিজেন কি মৌলিক পদার্থ না? ইয়েস, কারণ সে কারোর সাথে যৌগ আকারে আসে নাই। তাহলে দহনও হচ্ছে, সংশ্লেষণও হচ্ছে, এবং এই দুইটা বিক্রিয়া একই সাথে আমার জারণ বিজারণ বিক্রিয়া। সো দহন, সংশ্লেষণ, জারণ বিজারণ। সো এই তিনটাকে যেহেতু আমি সত্য বলতেছি, তার মানে আমার এখানে সঠিক সঠিক অ্যান্সারটা কত হচ্ছে? আমার এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমি পরবর্তী বিক্রিয়াতে। দেখো মার্কারি প্লাস হচ্ছে কি আছে মার্কিউরিক ক্লোরাইড ইজ ইকুয়ালস টু মার্কিউরাস ক্লোরাইড তৈরি হচ্ছে। তো এইখানে আমাদের যেই অপশনগুলো দিচ্ছে সেই অপশনগুলো একটু ফলো করো। 1 নম্বরে বলতেছে জারণ বিজারণ বিক্রিয়া। সো আমি একটু দেখবো যে আসলে এটা জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ছে কিনা। সো দেখো এখানে, দেখো এই যে Hg প্লাস HgCl2 ইজ ইকুয়ালস টু Hg2Cl2। তো এখানে একটু ফলো করো, মার্কারিয়ার জারণ সংখ্যা হচ্ছে 0, কারণ সে মুক্ত অবস্থায় আছে। আবার এখানে HgCl2, তাহলে Hg হচ্ছে 2 প্লাস Cl হচ্ছে মাইনাস। আবার Hg2Cl2, এখানে Cl হচ্ছে মাইনাস, Hg হচ্ছে প্লাস। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদে Hg এর জারণ মান পরিবর্তন ঘটছে। তুমি যদি এটার সাথে এটার কম্পেয়ার করো Hg2 প্লাস আর Hg, তাহলে হচ্ছে বিজারণ। আর যদি এটার সাথে এটার কম্পেয়ার করো তাহলে হচ্ছে জারণ। তার মানে এখানে এক কথায় ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, হোক সেটা একই পরমাণুর মধ্যে, বাট এখানে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। সো তাহলে এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো? এটাকে আমরা রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো। তো সেই হিসেবে আমাদের প্রথম অপশনটি সঠিক, জারণ বিজারণ বিক্রিয়া। 2 নাম্বার দেখো কি বলতেছে, সংযোজন বিক্রিয়া। ইয়েস, কারণ দেখো বিক্রিয়ক দুইটি হলে উৎপাদ কয়টি? একটি। তো অসংখ্য বিক্রিয়ক একত্রিত হয়ে যখন উৎপাদ তৈরি করে তখন সেটাকে আমি কি বিক্রিয়া বলতে পারি? সংযোজন বিক্রিয়া বলতে পারি। বাট দহন বিক্রিয়া বলা যাবে না, কারণ এখানে কোথাও কোনো অক্সিজেন নাই। দহন বিক্রিয়া শর্ত কি? বিক্রিয়কে অক্সিজেন থাকতে হবে, এবং বিক্রিয়কে অক্সিজেন থাকলে সেই বিক্রিয়াকে আমরা দহন বিক্রিয়া বলবো। সো আমরা দহন বিক্রিয়া বলতে পারবো না। 1 এবং 2 নাম্বারটা সঠিক। দ্যাট মিনস আমাদের সঠিক অ্যান্সারটা কত? আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। সো আশা করতেছি এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, FeCl2 প্লাস Cl2 ইজ ইকুয়ালস টু FeCl3। এই বিক্রিয়া থেকে বোঝা যায়, অর্থাৎ এখানে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি সেই বিক্রিয়া থেকে কি বোঝা যায়?
নাম্বার 1 এই বিক্রিয়াটি হচ্ছে একটি সমানুকরণ বিক্রিয়া, প্রথমটাই মিথ্যা, এটা কখনো সমানুকরণ বিক্রিয়া হতে পারে না। সংযোজন বিক্রিয়া, ইয়েস, বিক্রিয়কে কয়টা পদার্থ আছে দেখো, বিক্রিয়কে আছে দুইটা পদার্থ, আর উৎপাদে আছে কয়টা পদার্থ, উৎপাদে আছে একটা পদার্থ, সো এটা সংযোজন বিক্রিয়া। আর সকল সংযোজন বিক্রিয়া কোন বিক্রিয়ার মধ্যে পড়বে, জারণ বিজারণ বিক্রিয়া। সো তোমাদেরকে আমি আর একটা শর্টকাট ইসের কথা বলি, শর্টকাট টিক্সের কথা বলি, যে আমরা তো জানি যে সকল সংযোজন বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া। সো এক্সামে আমাকে এটা আবার কার জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে সেটা কিন্তু করার কোনো দরকার নাই, কারণ আমি তো জানি যে সংযোজন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া, দহন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া। সো যেটা আমি শিওর জানি যে এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া হবে, সেটাকে কিন্তু আমার নতুন করে আর প্রমাণ করার দরকার নেই যে হ্যাঁ আমি একটু দেখি, ট্রাই করে দেখি যে আসলে হয় কিনা। তো সেই হিসাবে 2 এবং 3 নাম্বারটা সঠিক। 2 এবং 3 যেহেতু সঠিক বলতেছে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে, আমাদের এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। এটা সঠিক অ্যান্সারটা কত, গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলতেছে, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু এ। তাহলে এ কি হবে, এ হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু এ। তাহলে এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই বিক্রিয়াটা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, নাম্বার 1 সংযোজন বিক্রিয়া, ইয়েস, দুইটা পদার্থ মিলে কি নতুন একটা পদার্থ তৈরি করেছে। জারণ বিজারণ বিক্রিয়া, ইয়েস, কারণ সকল সংযোজন বিক্রিয়া কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ে। 3 নম্বর দহন বিক্রিয়া, যেহেতু বিক্রিয়কে অক্সিজেন আছে সেটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো, দহন বিক্রিয়া। সো 1 2 3 তিনটাই সঠিক। তার মানে সঠিক অ্যান্সারটা কত হচ্ছে, সঠিক অ্যান্সারটা হচ্ছে এটার ঘ নাম্বার, সঠিক অ্যান্সারটা হচ্ছে এটার ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, এটাও ঠিক সেম টাইপের কোশ্চেন, বাট এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 22 আর আগেটা ছিল ঢাকা বোর্ড 25। সো ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুয়ালস টু কি হবে, ক্যালসিয়াম আর অক্সিজেন মিলে ক্যালসিয়াম অক্সাইড। তো বলতেছে দহন বিক্রিয়া সত্য, সংশ্লেষণ বিক্রিয়া, কেননা দেখো বিক্রিয়কের দুইটাই কি পদার্থ, মৌলিক পদার্থ, বিক্রিয়কের দুইটাই কি পদার্থ, মৌলিক পদার্থ। সো বিক্রিয়কের দুইটা যদি মৌলিক পদার্থ হয় সেই বিক্রিয়াকে আমরা বলি সংশ্লেষণ পদার্থ। আর 3 নাম্বারটা তো জানি যে দহন বা সংশ্লেষণ যেটাই বলতো কেন তারা উভয় জারণ বিজারণ বিক্রিয়া হবে, সেটা হচ্ছে আমাদের ঘ নাম্বার অ্যান্সার। আচ্ছা, সো আশা করি তোমরা এই 60 নাম্বারটি বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি 61-এ। HCl প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়ালস টু অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো এখানে দেখো কি বলতেছে, HCl বলতে কি বোঝানো হয়, একটা অ্যাসিড, তাই না, একটা অ্যাসিড। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি, একটা ক্ষারক। অ্যাসিড এবং ক্ষারক পরস্পর মিলে কি তৈরি করে, লবণ পানি তৈরি করে। সো সেটা একটা কি বিক্রিয়া, আমরা এই বিক্রিয়ার নাম কি দিতে পারি, এটা একটা প্রশমন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া বলতো, প্রশমন বিক্রিয়া। ওকে, তো প্রথম বলতেছে যে ইলেকট্রন স্থানান্তর ঘটে না, প্রথমটা অবশ্যই সত্য, কেননা দুইটা বিক্রিয়ায় দুইটা না, মেইনলি 3 বা 4 রকমের বিক্রিয়ার কথা বলা হচ্ছে, বাট দুইটা স্পেশাল বিক্রিয়া, যেটা হচ্ছে প্রশমন এবং অধঃক্ষেপণ, যেখানে ইলেকট্রন আদান প্রদান ঘটবে না। সো এটা যেহেতু প্রশমন মধ্যে পড়েছে, সো ইলেকট্রন আদান প্রদান ঘটবে না। 2 নম্বর তাপ উৎপন্ন হয়, ইয়েস, সকল প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপাদী। ডেলেজের মান কত, সেটা -57.34, আচ্ছা 200 ঠিক। 3 অদক্ষেপ পড়ে না, এখানে কোনো অদক্ষেপ পড়বে না, যেহেতু আমি এটাকে প্রশমন নামে সংজ্ঞায়িত করতেছি। তো প্রশমনের মধ্যে তার অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ যেই বিক্রিয়া পড়বে সেই বিক্রিয়া বলবো আমি অদক্ষেপন, বাট এখানে প্রশমন হবে। সো 1 এবং 2 সঠিক, যেটা হচ্ছে আমাদের ক নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সো 61 হচ্ছে, 61 এর অ্যান্সার হচ্ছে কত, ক নাম্বার। যাচ্ছে 62-তে। কি বলতেছে দেখো, 62-তে বলতেছে যে FeCl3 সোডিয়াম হাইড্রোক্সাইড X লবণ প্লাস X প্লাস অ্যাকোয়া দ্রবণ। আচ্ছা, ওকে ফাইন। সো এবার এই যে এখান থেকে আমাকে এটা সলিউশন করতে হবে। সো চলো দেখি এটাকে আমরা সলিউশন করি। তো অপশনগুলো একটু ফলো করো। বিক্রিয়াটা ফার্স্টে বলছে যে FeCl3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড X প্লাস লবণ, এবং এই লবণটা হচ্ছে অ্যাকোয়াস দ্রবণ। সো ফার্স্টে আমাকে এখান থেকে একটা ধারণা দিতে হবে আসলে বিক্রিয়াটা কে হতে পারে। তো দেখো আমরা বিক্রিয়াটা লিখেছি যে FeCl3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড X প্লাস লবণ, এবং লবণটা হচ্ছে কি আমাদের এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ, আর এই X যৌগ সেটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। এই ফেরিক হাইড্রোক্সাইডের কি হবে, একটা অদক্ষেপ তৈরি হবে। তাহলে যেহেতু এইখানে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অদক্ষেপ তৈরি করতে পারতেছি, তাহলে এই বিক্রিয়াটিকে আমরা কি বিক্রিয়া বলবো, এই বিক্রিয়াটিকে আমরা বলবো একটি অদক্ষেপন বিক্রিয়া। কি বিক্রিয়া, অদক্ষেপন বিক্রিয়া। এবারে চলো দেখি নেক্সট কাজগুলো আমাদের অপশনগুলোতে একটু ফলো করব যে এই বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো। তো এরা প্রথম অপশনে বলতেছে জারণ বিজারণ ঘটে। সে প্রথম কথাটাই মিথ্যা কথা, কারণ অদক্ষেপণ এবং প্রশমন বিক্রিয়া যে নন রেডক্স বিক্রিয়া, সেটা আমি তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছি যে অদক্ষেপণ এবং প্রশমন বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলবো, নন রেডক্স বিক্রিয়া বলবো। নাম্বার 2, এখানে কি ঘটতেছে, অদক্ষেপ ঘটতেছে। সো এটা সত্য যে এখানে অদক্ষেপ ঘটবে। আর 3 নাম্বার, উৎপন্ন লবণটি CCl এ অদ্রবণীয়। সো লবণটা কি হচ্ছে বলতো, এখানে কোন লবণ তৈরি হচ্ছে খেয়াল করো, এটা ভালো মতো বুঝতে হবে। এখানে লবণকে, এখানে এটা হচ্ছে আমার লবণ, তো
তো এই লবণটা CCl4 এ অদ্রবণীয়, ইয়েস এটা সত্য। কিভাবে সত্য? NaCl সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটা কি যৌগ বলো তো? এটা পোলার যৌগ। কি যৌগ হবে? পোলার যৌগ বা পোলার দ্রব, যেটাই বলো না কেন, পোলার যৌগ। আর CCl4 এইটা কি বলো তো? এটা হচ্ছে অপোলার দ্রাবক, মানে এখানে কোনো পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে না। সো পোলার যৌগ কখনোই অপোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় না। সো এটা সত্য যে হ্যাঁ, এটা আসলে এটার সাথে কি হবে না, দ্রবীভূত হবে না। তো তাইলে আমরা এখান থেকে অপশনটা কত কত নিতে পারি? সো প্রথম অপশনটা কি? প্রথম অপশনটা হচ্ছে মিথ্যা, যেটা মানে জারণ বিজারণ ঘটবে না। দ্বিতীয় অপশনটা সত্য, অদক্ষেপণ পড়বে। আর 3 নাম্বার যেহেতু বলছে অদ্রবণীয়, তার মানে এটাও সত্য। সো 2 এবং 3 সঠিক। দ্যাট মিনস আমাদের সঠিক অ্যান্সারটা কত হচ্ছে? সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। ওকে, সো যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলতেছে দেখো, ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ হলো, অর্থাৎ ইলেকট্রনীয় যে মতবাদ, সেই মতবাদকে কেন্দ্র করে আমরা জারণ মানে কি বোঝানো হয়? জারণ মানে বোঝানো হয় কোনো পদার্থ হতে ইলেকট্রন অপসারণ করলে। ইয়েস, প্রথম কথাটা সত্য, যে কোনো পদার্থ থেকে যদি ইলেকট্রন বের করে নেওয়া হয় বা ত্যাগ করা হয়, তাহলে সেটাকে জারণ বলা হয়। কোনো পরমাণু বা আয়নে ইলেকট্রন যুক্তকরণ, কোনো পরমাণু বা আয়নে ইলেকট্রন যুক্তকরণ, যুক্ত মানে কি বলতো? প্লাস, যোগ করা। যুক্তকরণ মানে কি? যোগ করা। সেটা তো জারণ বলা যাবে না। এটাকে কি বলবো? এটাকে আমরা কি বলতে পারবো? যুক্তকরণকে কি বলতে পারবো? যুক্তকরণকে আমরা বলতে পারবো বিজারণ। যুক্তকরণকে আমরা বলতে পারবো বিজারণ। সো 2 নম্বর অপশনটা মিথ্যা, যেহেতু আমরা জারণ নিয়ে কথা বলতেছি। 3 নাম্বার, কোনো আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধিকরণ, নিয়ে সেটা সত্য। দেখো 3 নম্বর এক্সাম্পল দেখো, খেয়াল করো। ধরো, আচ্ছা সোডিয়াম থেকে এক্সাম্পলটা না দেই, আমরা কি দিয়ে দিতে পারি? আচ্ছা ধরো আমরা এখান থেকে দেখাই, খেয়াল করো, এটা খেয়াল করো। ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, এই ম্যাগনেসিয়াম প্লাস যদি আরো একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে কি হবে বলতো? ম্যাগনেসিয়াম 2 প্লাস। কি হবে? ম্যাগনেসিয়াম 2 প্লাস। তো ম্যাগনেসিয়াম প্লাস ইলেকট্রন ত্যাগ করে কি হলো? ম্যাগনেসিয়াম 2 প্লাস হলো, ম্যাগনেসিয়াম 2 প্লাস হলো। ওকে ফাইন। তাহলে বলতেছে কোনো আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধিকরণ। এখানে ধনাত্মক চার্জ ছিল কয়টা? একটা। এখানে ধনাত্মক চার্জ হয়েছে কয়টা? দুইটা। তাহলে ইলেকট্রন ত্যাগ হওয়ার ফলেই তো ধনাত্মক চার্জটা বেড়েছে। ইলেকট্রন ত্যাগ না হলে তো ধনাত্মক চার্জ বাড়তো না। সো আমাদের 3 নম্বর অপশনটিও সঠিক। তাহলে আমাদের হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার। 1 এবং 3 যেহেতু সঠিক, সেটা হচ্ছে সঠিক অ্যান্সারটা হচ্ছে কি? খ নাম্বার। সবাই 3 নাম্বার পার্টের জন্য চাইলে এই এক্সাম্পলটা নিতে পারো, যে সোডিয়াম ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস হচ্ছে। সো আমাদের 63 এর সঠিক অ্যান্সারটা কত? 63 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। তো চলো যাবো আমরা নেক্সট পার্টে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, জিঙ্ক সালফেট দ্রবণের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া একটি রেডক্স বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে ফাইন। সো আমাদেরকে ফার্স্টে এটা বের করতে হবে যে জিঙ্ক সালফেটের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়াটা কি হতে পারে। দেখো তাহলে এই যে বিক্রিয়াটা দেখো, জিঙ্ক সালফেট প্লাস ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম সালফেট প্লাস জিঙ্ক। তাহলে ফার্স্টে আমরা বিক্রিয়াটা শেষ করলাম। এবারে আমরা জারণ মান ভাগ করব। জিঙ্কের জারণ মান কি? 2 প্লাস, সালফেট 2 মাইনাস, ম্যাগনেসিয়াম 0। এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস, সালফেট 2 মাইনাস, এখানে জিঙ্কের জারণ মান 0। তাহলে আমরা এদের জারণ মানটা কি করে ফেললাম? ডিভাইড করে ফেললাম। এবারে কাজ হচ্ছে কম্পেয়ার করা। সো দেখো ম্যাগনেসিয়ামের জারণ মান 0, ম্যাগনেসিয়ামের জারণ মান এখানে 2 প্লাস। আমরা এখানে কম্পেয়ার করলাম ম্যাগনেসিয়াম, আর এখানে জিঙ্কের জারণ মান হচ্ছে কি? যে 0 2 প্লাস, এখানে জিঙ্কের জারণ মান 0। তো তাহলে বিক্রিয়ক এবং উৎপাদক জারণ মানের পরিবর্তন ঘটতেছে। তো এটাকে কি বিক্রিয়া বলা যাবে? রেডক্স বিক্রিয়া বলা যাবে। সেকেন্ড কাহিনী দেখো, এটাকে কিন্তু আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারবো। কেন? কারণ এখানে সালফেট মূলকের সাথে কি আছে? জিঙ্ক। বাট ম্যাগনেসিয়াম এসে কি বললো? ম্যাগনেসিয়াম এসে বললো যে না, আমি সালফেট মূলকের সাথে থাকবো। তাহলে এই যে দেখো, ম্যাগনেসিয়াম আর সালফেট মূলক একত্রিত হয়ে গেল, আর জিঙ্কটা কি হয়ে গেল? পৃথক বা আলাদা হয়ে গেল। তাহলে এটাকে কি বিক্রিয়া বলা যাবে? প্রতিস্থাপন বিক্রিয়াও বলা যাবে। সো দুইটা পার্ট এখনই জেনে ফেললাম, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আরটা হচ্ছে কি রেডক্স বিক্রিয়া। সো দেখি আমাদের অপশনগুলোতে আমাদেরকে কি বলতেছে। দেখো আমাদের অপশন বলতেছে 1 নম্বর রেডক্স বিক্রিয়া অবশ্যই সত্য, 2 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া অবশ্যই সত্য, 3 নম্বর দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া এটা মিথ্যা। আচ্ছা, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝানো হয়? অর্থাৎ কয়জনকে প্রতিস্থাপন করতেছে। এখানে কিন্তু একজনকে প্রতিস্থাপন করতেছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম জিঙ্ককে প্রতিস্থাপন করতেছে। আর কি কোনো প্রতিস্থাপন হচ্ছে না, শুধুমাত্র ম্যাগনেসিয়াম দ্বারা জিঙ্ক প্রতিস্থাপিত হচ্ছে। তো এখানে একটা পরমাণু আরেকটা পরমাণুকে প্রতিস্থাপন করতেছে। ডি মানে হচ্ছে গিয়া দুইটা পরমাণু, অর্থাৎ এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে দুই ভাবে, অর্থাৎ একজনকে করলো আরেকজনকে করলো। একই বিক্রিয়ার মধ্যে যদি এরকমটা সম্ভব হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে না, সেটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। সো এজন্য আমরা এখান থেকে অপশন 1 অপশন 2 নিব, বাট এখানে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে না। তাহলে 1 আর 2 যেহেতু সঠিক, আমরা ক নাম্বারটাকে আমাদের অ্যান্সার হিসেবে নিচ্ছি। ও সরি, আচ্ছা এখানে অপশনে ভুল আছে। দেখো ক এবং ক দুইটাতে সেম অপশন। তুমি চাইলে ক দুইটাতেই সেম মনে হচ্ছে, তো কও নিতে পারো, চাইলে খ নিতে পারো। যাই হোক, আমরা এটা চেঞ্জ করবো, আমাদের এটাকে পাল্টাতে হবে আর কি। যেহেতু এখানে খ দেওয়া, আমরা এখানে না হয় খ লিখলাম।
ওকে, দেখো যাচ্ছি পরবর্তী অংশে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা তীব্র ক্ষার, সালফিউরিক অ্যাসিড কি একটা তীব্র অ্যাসিড, অর্থাৎ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়া নিয়ে কথা হচ্ছে। তো কি হবে, জারণ বিজারণ ঘটে না। ইয়াস, এটা একটা নন রেডক্স বিক্রিয়া, এটা একটা নন রেডক্স বিক্রিয়া, এখানে জারণ বিজারণ বিক্রিয়া অবশ্যই ঘটবে না। 2 নাম্বার, ডেইলিজের মান প্রায় 57.34 কিলো জুল, এটা সত্য। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি হয় তাহলে প্রশমন বিক্রিয়া ডেইলিজের মান কত, 57.34 কিলো জুল। আর 3 নাম্বার কি বলছে, উৎপন্ন দ্রবণের পিএইচ এর মান 7 অপেক্ষা কম, এটা মিথ্যা। কেননা দেখো এটা কি তীব্র ক্ষার, এটা কি তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের যে পিএইচ এর মান, সেই পিএইচ এর মান কত হয়, নিউট্রাল পয়েন্ট হয়, নিউট্রাল পয়েন্ট কত 7, কিন্তু এখানে কি বলতেছে 7 অপেক্ষা কম। সো 3 নাম্বারটা কি হবে না, সঠিক হবে না। আমাদের ক নাম্বারটাই সঠিক, 1 এবং 2 আমাদের ক নাম্বারটা সঠিক। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 200 ml সোডিয়াম কার্বনেট এবং HCl আছে। এবারে বলতেছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে, এ এবং বি পাত্রের দ্রবণকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে কি হবে, প্রশমন বিক্রিয়া হবে। তো চলো আমরা একটু দেখে নেই যে আসলে প্রশমন বিক্রিয়া হয় কিনা। এই বিক্রিয়া থেকে বোঝা যাবে। সোডিয়াম কার্বনেট প্লাস HCl, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তো আমাদের প্রশমন বিক্রিয়ার শর্ত কি, অ্যাসিড এবং ক্ষার বা ক্ষারক বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারলে, দেখো তো সোডিয়াম ক্লোরাইডকে কি বলবো আমরা, লবণ বলবো। এখানে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, H2O কে আমরা কি বলবো, পানি বলবো। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি আমরা পাচ্ছি। সো এখানে প্রশমন বিক্রিয়ার শর্ত ফিল আপ হচ্ছে, এই বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়ার শর্ত ফিল আপ হচ্ছে। সো প্রথম অপশনটি সঠিক, প্রথম অপশনটি কি সঠিক, প্রশমন বিক্রিয়া হয়। দ্বিতীয় অপশনটি জারণ বিজারণ সম্পন্ন হয়। সো এটা মিথ্যা, কেননা প্রশমন বিক্রিয়া হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, তাহলে সেখানে অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া হবে না। আর 3 নম্বর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এটা সত্য, এখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। 1 এবং 3 যেহেতু সঠিক, আমরা এটার গ নাম্বারের সাথে এগ্রি করব। সো এটা সঠিক অ্যান্সারটা কত, এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার, সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। আচ্ছা ফাইন। সো আমরা কিন্তু আমাদের এই পর্বের একদম যা শেষ দিকে চলে এসেছি, আমাদের এই পর্বের একদম লাস্ট যেই পার্ট ছিল সেই পার্ট নিয়ে আমরা কথা বলে ফেললাম। তো আমি তোমাদেরকে বলবো যে এই যে প্রত্যেকটা এমসিকিউ আমরা সমাধান করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, জারণ বিজারণ বিক্রিয়া হলে সেগুলোকে ভেঙে দেখিয়েছি। আমাদের বইয়ের মধ্যে মোট 1200 এমসিকিউ রয়েছে, যার মধ্যে 500 হচ্ছে আমাদের বাছাই করা এমসিকিউ। এই 1200 এমসিকিউরই কিন্তু আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি এবং প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সারগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এছাড়াও আমাদের সিকিউ সহ আরও অন্যান্য যে রোড টু মিশন 100 সাজেশন, সাইক্লোন সাজেশন সহ আরও অন্যান্য যেই উপাদানগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে আমরা বুঝিয়ে দিয়েছি। অতএব যারা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো এবং বাসায় বসে যখন নিজেরা পড়াশোনা করো তখন বুঝতে অনেক সমস্যা হয়, তাদের জন্য আমাদের ইজি কেমিস্ট্রি বইটি একটি মাইল ফলক, যে তারা ইজি কেমিস্ট্রি বইটি কিনলে তোমাদের এই কেমিস্ট্রির সমস্যা খুব সহজেই কি করতে পারবা, দূরীভূত করতে পারবা। তো আশা করতেছি তোমরা বইটি সংগ্রহ করবে, নিজেদের কেমিস্ট্রির বেসিককে আরও বেশি স্ট্রং করে তুলবে। তো আজকের পর্বটি এই পর্যন্তই, নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।